পশ্চিমবঙ্গে অন্য সব বিষয়ের মতোই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিৎকার করে বলছেন যে এটা পশ্চিমবঙ্গে করতেই হবে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলছেন এটা আমি কিছুতেই পশ্চিমবঙ্গে করতে দেব না। মানে তিনি এই বিষয়টার একেবারে ঘোর বিরোধী। বিষয়টা কি না, শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার জনবিন্যাস পরিবর্তন হয়ে গেছে। এর একমাত্র উপায় বা এর একমাত্র সমাধান হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করতে হবে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, পশ্চিমবঙ্গে এনআরসি আনতে হবে, পশ্চিমবঙ্গে এনআরসি করতেই হবে। আর ওদিকে মুখ্যমন্ত্রী কি বলছেন আপনারা জানেন, বিহারে বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হয়েছে। এবার সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে বিহারে ওরা ভোটার তালিকা থেকে 41 লক্ষ নাম বাদ দিয়েছে, বাংলাতেও এই কাজটা করতে চাইছে। বাংলায় যদি একটা নামও ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে ঘেরাও হবে। বাংলা ভাষার উপরে এই সন্ত্রাস আমরা মানব না, মানব না, মানব না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন কি মানবেন না সে তো সময়ই বলবে, কিন্তু ইতিমধ্যে বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা 41 লক্ষতে কিন্তু আর থেমে নেই, সেটা 56 লক্ষতে চলে গেছে। আপাতত যেটা জানতে পারা যাচ্ছে, দেখুন বিহারে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে সেখানে বলা হচ্ছে 23শে জুলাই পর্যন্ত 56 লক্ষ নাম বাদ চলে গেছে। এনারা ভোট দিতে পারবেন না বিধানসভা নির্বাচনে। এবার এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে অলরেডি একটি মামলা হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছিল যে আপনারা এপিক কার্ড বা ভোটার আইডেন্টিটি কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করুন। একজন মানুষ তিনি এই দেশেরই নাগরিক, তার পরিচয়পত্র, তার নাগরিকত্বের প্রমাণ হিসেবে এই 3টি নথিকেও আপনারা গ্রহণ করুন। আর যদি না করেন তাহলে আদালতকে আপনারা জানান যে কেন আপনারা এটা করতে পারবেন না। এবার নির্বাচন কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছেই কিন্তু পত্রপাঠ বলে দেওয়া হয়েছে ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডকে আমরা বৈধ নথি হিসেবে গ্রহণ করতে পারবো না, আমরা এটা করব না। কেন করব না তার আলাদা আলাদা কারণ দেওয়া হয়েছে, সেই কথাই একটু পরেই আসি। কিন্তু আগেই যেটা বলছিলাম, বিহারে বিধানসভা নির্বাচনের আগে 56 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ পড়েছে। তারা এইবারে নির্বাচনে ভোট দিতে পারবেন না বিহারে। তার মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে এমনভাবে এই ঝাড়াই বাছাই শুরু হয়েছে, আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। দেখুন, নির্বাচন কমিশন কিন্তু কোনো কারেক্টিভ মেজার, জোড়া তাপ্পি দিয়ে কোনো একটা কাজ করতে চাইছে সেটা নয়। একদম প্রথম থেকে নতুন করে তারা এই তালিকা তৈরি করতে চাইছে যে কারা ভোট দিতে পারবেন, এই দেশে কাদের ভোট দেবার অধিকার রয়েছে। এবার সেখানে এই যে বিহারের 56 লক্ষ নাম বাদ পড়েছে, নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে 23শে জুলাই পর্যন্ত এই হিসেব। এর মধ্যে 20 লক্ষ নাম এমন রয়েছে যে মানুষগুলি মারা গেছেন, তারপরেও তাদের নাম তালিকায় ছিল, সেই নামগুলো বাদ দেওয়া হয়েছে। 28 লক্ষ এমন নাম পাওয়া গেছে যারা একটা বিধানসভা কেন্দ্র থেকে এখন অন্য কোনো বিধানসভা কেন্দ্রে গিয়ে থাকছেন, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। 7 লক্ষ এমন নাম পাওয়া গেছে যে মানুষগুলির নাম দুটো তালিকাতে রয়েছে, দু জায়গার তালিকাতে রয়েছে, সেই নামগুলো বাদ দেওয়া হয়েছে। 1 লক্ষ নাম ভোটার তালিকায় এইরকম পাওয়া গেছে যেগুলো আনট্রেসড, যাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, সেই নামগুলো বাতিল করা হয়েছে। এবং তারই সঙ্গে জানা যাচ্ছে 15 লক্ষ এমন নাম রয়েছে যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে ফর্ম পাঠানো হয়েছিল। 15 লক্ষ নামের কাছে ফর্ম পাঠানো হয়েছিল, কিন্তু তাদের তরফ থেকে সেই ফর্মগুলো জমা দেওয়া হয়নি, তাই তাদের নামও কিন্তু বাদ পড়েছে। এই রকম ভাবে এতটা ইন্টেন্সিটি নিয়ে এবং এতটা ডিটেলসে কিন্তু নির্বাচন কমিশন এই কাজটা করছে। এবার কথাটা হচ্ছে, এই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আবেদন করা হয়েছিল যে আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ডকে আপনারা বৈধ নথি হিসেবে গ্রহণ করুন, নির্বাচন কমিশন সেটা বারণ করে দিয়েছে। কেন? ভোটার আই কার্ডের ক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে ভোটার আইডি কার্ড তাদের কাছেই রয়েছে যাদের নাম এর আগের ইলেকটোরাল রোলে ছিল, কিন্তু সেই তালিকাটাই তো আমরা আবার নতুন করে তৈরি করছি একদম প্রথম থেকে ঝেড়ে বেছে। তাহলে এর আগে যারা ভোটার আইডি কার্ড পেয়েছিলেন সেটাকে যদি আমরা বৈধ নথি হিসেবে গ্রহণ করি, তাহলে নতুন করে আমরা যে তালিকাটা তৈরি করতে চাইছি তার উদ্দেশ্যটাই তো সাধিত হবে না। এই ভোটার আইডি কার্ডই তো কারা কারা পাবেন, কাদের কাছে থাকবে, সেটাই আমরা নতুন করে তালিকা তৈরি করছি, তাই ভোটার আইডি কার্ডকে আমরা বৈধ নথি হিসেবে গ্রহণ করছি না।
আধার কার্ডের ক্ষেত্রে বলা হচ্ছে যে আধার কার্ডটা একটা পরিচয়পত্র, কিন্তু এটাই নাগরিকত্বের প্রমাণ নয়। মানে অন্য অনেক কিছুর সঙ্গে আধার কার্ডটা থাকতে পারে, কিন্তু আধার কার্ডটা শুধুমাত্র আধার কার্ড একা একজন ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ এটা হতে পারে না। এবং রেশন কার্ডের ক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে এত ভুয়ো রেশন কার্ড তৈরি হয় গোটা দেশ জুড়ে, যে রেশন কার্ড, শুধুমাত্র রেশন কার্ডকে একজন ব্যক্তির বৈধ পরিচয়পত্র বা বৈধ নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করাটা কিন্তু সম্ভব নয়। আপনারাও দেখেছেন যে কেন্দ্রে বলুন, রাজ্যে বলুন, বহু সময় বলা হয় যে এত লক্ষ ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে, সেগুলো বাতিল করা হয়েছে। মোদ্দা কথা হচ্ছে এই নথিগুলো ভুয়ো করা, জাল করা এতটাই সহজ হয়ে গেছে যে এগুলোকে আমরা বৈধ নথি হিসেবে গ্রহণ করছি না। তাহলে কোন নথিগুলোকে বৈধ হিসেবে গ্রহণ করা হচ্ছে? নির্বাচন কমিশন কোন নথিগুলোকে বৈধ নথি হিসেবে গ্রহণ করবে? এবং এই যে ফর্মটা বেরিয়েছে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য, সেখানে আপনাকে কি কি দিতে হবে, কোন কোন জিনিস আপনার প্রয়োজন, সেটাই আমি আপনাদের সামনে পরিষ্কার করে রাখছি। আমি জানি এই ফর্ম নিয়ে এর আগে অনেকেই আলোচনা করেছেন, কিন্তু আমি একদম সহজ করে গোটা বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। বিহারে এই ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার জন্য যে ফর্মটা প্রত্যেকের কাছে দেওয়া হচ্ছে, সেই ফর্মটাকে বলা হচ্ছে এনুমারেশন ফর্ম। এবার ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। প্রথমেই আপনি দেখবেন যে একটা ফটো লাগানোর আপনার জায়গা রয়েছে, এবং সেখানে রয়েছে ওল্ড ফটো আর কারেন্ট ফটো, অর্থাৎ আপনার আগের ছবি এবং বর্তমান এখন আপনার যেরকম ছবি, দুটোই আপনাকে সেখানে লাগাতে হবে। এরপরে আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ, আপনার আধার নাম্বার, কিন্তু সেটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আপনার মোবাইল ফোন নম্বর, সেগুলো দিতে হবে। এরপর আপনার বাবার নাম বা লিগ্যাল গার্জেন যিনি রয়েছেন, আপনার বাবা না থাকলে আপনার জেঠু বা আপনার কাকা মামা যেই হন না কেন, যিনি আপনার লিগ্যাল আইনত যিনি আপনার অভিভাবক, তার নামটা দিতে হবে। এবং তার এপিক নাম্বার মানে ভোটার আই কার্ডের যে নাম্বার, সেটা দিতে হবে ইফ অ্যাভেলেবল, যদি আপনার কাছে থাকে তবেই, না থাকলে দিতে হবে না। এরপর আপনার মায়ের নাম, সেখানেও আবার এপিক নাম্বার বা ভোটার কার্ডের ডিটেলসের যে নাম্বারটা, সেটা যদি আপনার কাছে থাকে ইফ অ্যাভেলেবল তাহলে দিতে হবে, না হলে নয়। এরপর আপনার স্পাউসেস নেম, অর্থাৎ আপনার স্ত্রী বা স্বামী যিনি রয়েছেন, যদি এটা অ্যাপ্লিকেবল হয়, আপনি বিবাহিত হন, আপনাকে তার নাম এবং আবারও তার এপিক কার্ডের অর্থাৎ ভোটার আই কার্ডের নাম্বারটা দিতে হবে, এবং সেটাও যদি আপনার কাছে থাকে তবেই। এরপর আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে যে আপনার বয়স 18-র বেশি। এবং এইখানেই আসছে একটা সালের হিসেব, যে আপনার বয়স কত হলে আপনাকে কি ডকুমেন্ট বা কি নথিপত্র জমা দিতে হবে। এই ফর্মে বলা হচ্ছে আপনার জন্ম যদি 1987-র আগে হয়, একদম স্পেসিফিক্যালি বলতে গেলে 1 জুলাই 1987-র আগে যদি আপনি জন্মে থাকেন, সেক্ষেত্রে বলা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ from the list given below establishing date of birth and or place of birth। অর্থাৎ আপনার যদি জন্ম 1 জুলাই 1987-র আগে হয়ে থাকে, আপনার নিজের জন্য আপনাকে এই ফর্মেই একটা তালিকা দেওয়া আছে কিছু বৈধ নথির, যে কথায় আমি পরেই আসছি, সেখান থেকে যে কোনো একটা আপনাকে জমা দিতে হবে, যে কোনো একটি নথি জমা দিতে হবে আপনার নিজের। এরপর বলা হচ্ছে আপনার জন্ম যদি 1987 থেকে 2004-এর মধ্যে হয়, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আপনার জন্ম যদি 1 জুলাই 1987 থেকে 2রা ডিসেম্বর 2004-এর মধ্যে হয়, 1/7/1987 থেকে 2/12/2004-এর মধ্যে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে নিজের জন্য একটি নথি জমা দিতে হবে। এই ফর্মে একটা তালিকা রয়েছে কোন কোন নথি আপনি জমা দিতে পারেন, তার মধ্যে থেকে যে কোনো একটি, এনি ডকুমেন্ট, যে কোনো একটি নথি আপনাকে নিজের জন্য জমা দিতে হবে, আপনার নিজের নামে যে কোনো একটি নথি। তার সঙ্গে আপনাকে কি করতে হবে, হয় আপনার বাবা না হলে আপনার মার যে কোনো একটি নথি, বাবা মা দুজনেরই নয়, হয় বাবার নয় মায়ের যে কোনো একটি নথি জমা করতে হবে। এবং এটাও কিন্তু ম্যান্ডেটরি নয় যে আপনি হয়তো আপনার নিজের জন্মের প্রমাণ দেওয়ার জন্য, আপনার নিজের জন্য যে আপনি নথিটা জমা দেবেন, সেটা হয়তো আপনি বেছে নিলেন যে আপনি বার্থ সার্টিফিকেট, আপনার জন্মের শংসাপত্রের কাগজে আপনি জমা দেবেন। আপনার বাবার অথবা মায়ের আপনি যে নথি জমা দিচ্ছেন, সেটাও যে জন্মের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটই হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো নথি দিতে পারেন। আপনি নিজের জন্য বার্থ সার্টিফিকেট আর বাবার জন্য পেনশনের কাগজ জমা
দিতে পারেন, আপনি নিজের জন্য বার্থ সার্টিফিকেট আর মায়ের জন্য তার মাধ্যমিকের কাগজ জমা দিতে পারেন, যে কোনো একটা নথি দিতে হবে। কিন্তু এই 1987 থেকে 2004-এর মধ্যে আপনার জন্ম হলে আপনার নিজের একটি নথির সঙ্গে হয় বাবার নয় মায়ের যে কোনো একজনের একটি নথি দিতে হবে। এরপর বলা হচ্ছে আপনার জন্ম যদি 2/12/2004-এর পরে হয়, অর্থাৎ আপনি যদি 2004 সালের পরে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে? 2রা ডিসেম্বর 2004-এর পরে আপনার জন্ম হলে আপনাকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে, বাবার জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে এবং মায়ের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে। অর্থাৎ 2004-এর পরে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে নিজের, বাবার এবং মায়ের নথি জমা দিতে হবে। এখানে কিন্তু হয় বাবার নয় মার অপশনটা নেই। এবং এরপরেই আমি আসছি যে লিস্টটা কি, কোন কোন ডকুমেন্ট আপনি জমা দিতে পারবেন। এই ফর্মেই তার একটা তালিকা রয়েছে। 11টি ডকুমেন্ট বা 11টি নথিকে বৈধ নথি হিসেবে নির্বাচন কমিশন গ্রহণ করছে। 1 নম্বর, এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি অর পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর PSU। সরকারি চাকরি যদি আপনি করেন, পার্মানেন্ট চাকরি, রেগুলার এমপ্লয়ি যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার চাকরির যে কাগজ সেটা, বা আপনি যদি অবসর গ্রহণ করে থাকেন তাহলে আপনার পেনশন অর্ডার অর্থাৎ পেনশনের কাগজ আপনি দেখাতে পারেন। 2 নম্বর, এনি আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট or local authorities or banks or post office or LIC or PSUs prior to 1/7/1987। 1987 পয়লা জুলাইয়ের আগে আপনার কাছে কোনো সরকারি দপ্তরের তরফ থেকে যদি কোনো আইডেন্টিটি কার্ড, কোনো সার্টিফিকেট, কোনো নথি থাকে যেটা সরকারি, যেটা আপনাকে আপনার স্থানীয় প্রশাসন, স্থানীয় অথরিটির তরফ থেকে দেওয়া হয়েছে, বা ব্যাংক বা পোস্ট অফিস বা LIC থেকে আপনি পেয়েছেন, বা কোনো PSU থেকে পেয়েছেন, সেরকম কোনো কাগজ যদি থাকে কিন্তু সেটা 1987-এর আগের, সেটা আপনি দিতে পারবেন। বার্থ সার্টিফিকেট, আপনার জন্মের যে শংসাপত্র, পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন অর এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ডস অর ইউনিভার্সিটিস। বিশ্ববিদ্যালয় বা নির্দিষ্ট যে বোর্ডগুলো রয়েছে, স্কুল বোর্ডগুলো রয়েছে, সেখান থেকে আপনি সেই স্কুল পড়াশোনা শেষ করার যে সার্টিফিকেট পেয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপনি যে নথি পেয়েছেন, এবং যেটা কিন্তু একদম রেকগনাইজড একটা ইউনিভার্সিটি বা রেকগনাইজড একটা বোর্ডের তরফ থেকে আপনার কাছে যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনি দেখাতে পারবেন। 6 নম্বর, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি। অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন আপনি সেখানকারই বাসিন্দা, এইটা বলে যদি আপনার কাছে কোনো কম্পিটেন্ট স্টেট অথরিটি, রাজ্যের কোনো প্রশাসনিক বডি, কোনো অথরিটির তরফ থেকে যদি কোনো কাগজ আপনাকে দেওয়া হয়ে থাকে, আপনি ওই এলাকারই বাসিন্দা, সেটা প্রমাণ হচ্ছে ওই কাগজের মাধ্যমে, এই রকম কোনো সরকারি নথি রাজ্য সরকারের তরফ থেকে যদি আপনার কাছে থাকে সেটা আপনি দেখাতে পারবেন। ফরেস্ট রাইট সার্টিফিকেট, যেটা আমাদের দেশের একটি আইন রয়েছে, রেকগনিশন অফ ফরেস্ট রাইটস অ্যাক্ট, সেই আইনের আওতায় ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে আপনি সেটা দেখাতে পারবেন। OBC, SC বা ST অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। কাস্ট সার্টিফিকেট আপনার কাছে থাকলে আপনি সেটাও জমা দিতে পারবেন। 9 নম্বর, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, NRC, যে রাজ্যে NRC হয়েছে সেই NRCর তালিকাভুক্ত আপনি হয়েছেন কিনা সেই রকম কোনো কাগজ প্রমাণপত্র থাকলে আপনি সেটা দেখাতে পারবেন। 10 নম্বর, ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটিস, আপনার রাজ্য বা আপনার স্থানীয় প্রশাসনের দ্বারা তৈরি করা যদি ফ্যামিলি রেজিস্টার, যেখানে আপনার পরিবারের তথ্য রয়েছে, সেই কাগজ আপনি দেখাতে পারবেন। 11, এনি ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এমন কোনো কাগজ যেখানে আপনার জমি বা বাড়ির সত্ত্বটা আপনারই, এইটা প্রমাণ পাওয়া যাচ্ছে, সেই অ্যালটমেন্ট সার্টিফিকেট যদি আপনি দেখাতে পারেন সেটাও কিন্তু বৈধ নথি হিসেবে গৃহীত হবে। এই 11টার মধ্যে যে কোনো একটা নথি আপনাকে দেখাতে হবে আপনার বাবার জন্য বা আপনার মায়ের জন্য, এবং যাদের ক্ষেত্রে আগেই বললাম বাবা মা দুজনেই 2004-এর পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও বাবা মা দুজনের জন্য এই 11টার মধ্যে একটা করে নথি আপনাকে জমা দিতে হবে। আপাতত এইটা জানতে পারা যাচ্ছে। এবার দেখুন, এটা বিহারের ফর্ম, আগেই যেটা বললাম বিহারের এই ফর্মের ডিটেলসটা আপনাদের সামনে রাখলাম যাতে আপনারা একটা ধারণা পান। এখনই কিন্তু এটা নিয়ে প্রচন্ড ভয় পাওয়া, প্যানিক করা, একেবারে প্রচন্ড আশঙ্কিত হয়ে পড়া এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি এটা হয়, যেরকমটা নির্বাচন কমিশনের তরফ থেকেও বলা হচ্ছে, তারা প্রত্যেকের কাছে যাবে, ঘরে ঘরে প্রত্যেকের কাছে এই ফর্মটা পৌঁছে দেওয়া হবে
এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা হলে বিহারের ফর্মের সঙ্গে কোথাও কোনো পার্থক্য হচ্ছে কিনা, ডিটেলসে কিছু পরিবর্তন হচ্ছে কিনা সেটা দেখতে পাওয়া যাবে, এবং তেমনটা হলে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে এবং এই নথিপত্র দিতে হবে। এবার দেখার বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টে এই নিয়ে যে কেসটা চলছে সেখান থেকে ফাইনালি কি সামনে আসে, সুপ্রিম কোর্টের তরফ থেকে কোন নির্দেশটা দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন একজনের নামও তিনি বাদ দিতে দেবেন না, একজনের নামও বাদ পড়লে কিন্তু তিনি ঘেরাও করবেন। যেখানে আমি অলরেডি আপনাদের বললাম যে বিহারে 56 লক্ষ নাম বাদ পড়েছে এবং তার মধ্যে কটা কি নাম সেই ডিটেলসও আপনাদের সামনে রাখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর, তিনি বারবার বলছেন তিনি এটা হতে দেবেন না। কিন্তু যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে এইটা সামনে আসে, সেখান থেকে যদি একটা ক্ল্যারিটি পাওয়া যায় এবং এই নির্দেশ আসে যে ইলেকশন কমিশন যেটা করছে তাদের নিজেদের আওতার মধ্যেই পড়ে, তারা তাদের অধিকারই প্রয়োগ করছে এবং এখানে কোনো অবৈধ বা বেআইনি বিষয় নেই, এটা তারা করতে পারে, এরকমটা যদি বেরিয়ে আসে তাহলে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে আটকাবেনই বা কি করে সেটাও কিন্তু দেখার বিষয়। এবং এই জিনিসটাকে কিভাবে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাও সময়ই দেখাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের দিন একটি নতুন বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।